আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আবারও চলে আসলাম আমরা নতুন আরেকটি টপিক নিয়ে। তো আজকে আমরা পড়ব হচ্ছে যে গত বলর যেই চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারের মহাকর্ষ পর্যন্ত আমরা পড়েছিলাম এবং এরপর থেকে নিউটনের তৃতীয় সূত্র থেকে আজকে আমরা পড়াশোনা করব। তো আমি আশা করব তোমরা যারা এই মুহূর্তে লাইভ কিংবা রেকর্ডেড ক্লাস দেখছো, তোমরা আমার পূর্ববর্তী ক্লাসটি তোমরা আশা করব তোমরা করে এসেছো, কারণ তা না হলে আসলে আজকে যেই লেকচারটা দেব সেখানের টপিকগুলো তোমাদের ধরতে অবশ্যই অসুবিধা হবে, কারণ আমি পূর্বের লেকচারের সাথে সামঞ্জস্য রেখে আমি আজকে ক্লাসটি নেব। তো যারা তোমরা করোনি তারা চাইলে তোমরা আগের লেকচারটা দেখে আসতে পারো, এরপরে তোমরা এই ক্লাসটা করবা। আশা করব যে তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পারবা। আর আজকে তোমরা সকলে জানো যে এসএসসির রেজাল্ট দিয়েছে, পরের বছর তোমাদেরও এরকম একটা দিনের রেজাল্ট দেবে। তো আমি আশা করব যে তোমরা যারা এখানে আমাদের সাথে ক্লাস করছো তোমরা সকলে যেন পরের বছর হাসি মুখে যেন আমাদেরকে জানাতে পারো যে তোমরা ভালো একটা রেজাল্ট করেছো, পরিবারের জন্য যেন তোমরা একটা সুখের বার্তা নিয়ে আসতে পারো, এই কামনাই আমরা করছি। তো দেখো, আজকে শুরু করব হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে। নিউটনের তৃতীয় সূত্রটা নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ তোমরা যারা অধিকাংশ মানুষই হয়তো বা এই সূত্রটা সম্পর্কে অবগত আছো যে নিউটনের তৃতীয় সূত্র। অনেকে বলে না যে কেউ কাউরে ঘুষি দিলে এরকম বলা যায়, তুই আমার একটা ঘুষি দিছস, আমিও তোর এক ঘুষি দিব, কারণ এটা নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা কী মূলত? যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। তো এটাই আমরা একটু বইয়ের ভাষায় লেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি আসলে কি বোঝানোর চেষ্টা করেছে এখানে। নিউটনের তৃতীয় সূত্র, সূত্রটা হবে হচ্ছে যে যখন কোনো বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে বল প্রয়োগ করে। তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো যে কোনো একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হবে, তাহলে ওই বস্তুটাও আমার উপরে কি করবে, বিপরীত দিকে সমান বল প্রয়োগ করবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যেটাকে আমরা বলি হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। ধরো এইখানে একটা ম্যাথ যদি আমি করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা আসলে যে নিউটনের তৃতীয় সূত্রটা কিভাবে আমাদের কাজে লাগে আর এখান থেকে কী টাইপের ম্যাথ আসে।
তো এটা তোমাদের বইয়ে আছে, আমি মুছে দিলাম। একটা ম্যাথ দেখি, তোমাদের বই থেকেই তোলা ম্যাথটা, যে ধরো সম্পূর্ণ ঘর্ষণহীনতায় যাচ্ছ, দাঁড়িয়ে যাচ্ছে, কি বলছে যে তুমি সম্পূর্ণ ঘর্ষণহীন একটি সমতলে দাঁড়িয়ে আছো, তোমার ওজন 50 কেজি। তোমার ওজন কত কেজি? 50 কেজি। এবং তোমার সামনে একটি 100 কেজি ভরের পাথর, তুমি ঠিক করলে পাথরকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিয়ে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে 10 সেকেন্ড পরে বেগ কত হবে। দেখো তো প্রশ্নটা বুঝতে পারতেছো কিনা, যে ধরো তুমি এক সম্পূর্ণ ঘর্ষণহীন একটি সমতলে দাঁড়িয়ে আছো। ধরো এই যে এটা একটা ঘর্ষণহীন সমতল। ঘর্ষণ জিনিসটা কি এটা আমরা পড়বো কিছুক্ষণ পরেই। তো আপাতত তো বুঝতেছো ঘর্ষণহীন মানে কি, যেখানে কোনো ধরনের বাধা নেই। এইরকম একটা তলের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো। ধরো এটা তুমি, হ্যাঁ এটা ধরো তুমি, তোমার সামনে কি তোমার ওজন দেওয়া আছে, তোমার ওজন ধরো দিলাম হচ্ছে 50 কেজি, হ্যাঁ 50 কেজি। তোমার সামনে 100 কেজি, তোমার সামনে 100 কেজি ওজনের, তোমার সামনে 100 কেজি ভরের একটি পাথর আছে। তোমার সামনে কি আছে? 100 কেজি ভরের একটা পাথর আছে। তুমি কি করতেছো যে এই পাথরকে 50 নিউটন বল প্রয়োগ করে, 50 নিউটন বল প্রয়োগ করে কি করবা? ধাক্কা দিয়ে এক মাথা থেকে অন্য মাথায়, মানে এখান থেকে তুমি এখানে নিতে চাচ্ছ, ঠিক আছে? তো এখন প্রশ্ন করতেছে যে 10 সেকেন্ড পরে তোমার বেগ কত হবে, বেগ কত হবে। তো দেখো এটা কিভাবে সলভ করবা। প্রথমে তোমার নিউটনের তৃতীয় সূত্রটা কি ছিল? প্রত্যেক ক্রিয়ারই, ধরো এটা একটা একটা মানুষ, আর ধরো এটা ধরো কি বলা যায়, ধরো একটা ওয়াল। তুমি যখন একটা ওয়ালকে খুব জোরে ধাক্কা দিবা তখন দেখবা যে তোমার নিজের মধ্যেও কি হবে, এই ওয়ালের উপর থেকে একটা
উল্টা একটা ধাক্কা অনুভব হবে, তাই না? তোমরা এটা চিন্তা করে দেখেছো কিনা? তুমি ধরো খুব জোরে জোরে ধাক্কা দেও, দেখবা যে ওয়ালের কারণে তুমিও কি করবা, একটু পিছনে আসার একটা প্রবণতা থাকবে। এটাই হচ্ছে মূলত নিউটনের তৃতীয় সূত্রের বিষয়, যে তুমি যখন বল প্রয়োগ করলা ওয়ালের উপরে, ওয়াল কর্তৃকও একটা বিপরীতমুখী একটা বল প্রয়োগ করা হবে। বুঝতে পারছো? তো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা এখানেও বলতে পারি যে এখানে আমি যখন এই পাথরটার উপরে ধাক্কা দিব, ধাক্কা দেওয়ার পরে পাথরও তো একটা, মানে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে পাথরও তো একটা বিপরীতমুখী সমান বল দিয়ে কি করবে, সে আমাকে উল্টা ধাক্কা দিবে বা ধাক্কা দেওয়ার একটা প্রবণতা থাকবে, তাই না? তো পাথরটা কি করবে, সমান, আমি 50 নিউটন বল দ্বারা ওরে ধাক্কা দিছি, সেও বিপরীতভাবে সে 50 নিউটন বল দ্বারা কি করবে, আমাকে ধাক্কা দিবে। ঠিক আছে? যদি ধাক্কা দেয় তাহলে কি হবে দেখো তো। যদি আমি যদি পাথরটাকে ধাক্কা দেই, তাহলে F ইজ ইকুয়াল টু কত? F ইজ ইকুয়াল টু ma। আর F এর মান এখানে কত? আমি কত বলে ধাক্কা দিলাম? 50 নিউটন বলে। 50 নিউটন বলে যদি ধাক্কা দেই, তাহলে এই পাথরের ভর কত? 100। আর এ আমরা জানি না, এর মানটা নির্ণয় করব। এর মানটা কত হবে? 50 ভাগ 100 সমান কত? সমান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। এটা হবে কত? এটা হবে কি তোমার পাথরের ত্বরণ। পাথরটাকে তুমি যখন ধাক্কা দিছো, পাথরের ত্বরণটা হবে এরকম। একই রকম ভাবে পাথরকে যখন তুমি ধাক্কা দিলা, ঠিক তদ্রুপ ভাবে পাথরটা কি করবে, তোমার উপরে বিপরীতমুখী একটা বল ক্রিয়া করবে। সেই বলটা কত হবে? সেই বলটাও সমান বল ক্রিয়া হবে। অর্থাৎ তোমার ক্ষেত্রেও পাথরটা কি করবে, F বল প্রয়োগ করবে। F ইজ ইকুয়াল টু ma হবে, যেখানে mটা হবে তোমার ভর। তোমার ভর কত? 50 কেজি। তাহলে F যদি 50 হয়, m যদি 50 ইন্টু a, তাহলে এর মান কত? এর মান হবে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা এতক্ষণ যে কনসেপ্টটা বুঝলাম, যে আমি যখন পাথরটাকে ধাক্কা দিব, পাথরটা কি করবে, আমাকে যখন উল্টাভাবে ধাক্কা দিবে, তখন আমি কি করব, দূরে সরে যাব না? তো আমি ধাক্কা দেওয়ার পরে তো 10টা সেকেন্ড পর্যন্ত আমি তো অপেক্ষা করতেই পারবো না। 10 সেকেন্ড যাবত যে আমি ধাক্কা দিব, সেটা সম্ভব হবে না, কারণ তার পূর্বেই কী হবে, আমার মধ্যে দূরত্বর সৃষ্টি হয়ে যাবে। এটাই হচ্ছে এই ম্যাথের কনসেপ্ট, যে এখানে তোমার বলা ছিল যে 10 সেকেন্ড পর বেগ কত হবে। 10 সেকেন্ড পর বেগ আসলে বের করা সম্ভব না। কারণ কি হবে? কারণ হবে হচ্ছে 10 সেকেন্ড পরে আমার আর পাথরের মধ্যে দূরত্বর সৃষ্টি হয়ে যাবে। পাথরকে যখন আমি ধাক্কা দেব, তখন পাথরের ত্বরণ হয়ে যাবে হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই বেগে সে কী করবে, যেহেতু রাস্তাটা ঘর্ষণহীন, সেক্ষেত্রে পাথরটা কি করবে, তার নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যাবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণে। একই রকমভাবে আমি কি করব, আমাকেও পাথরটা উল্টা 50 নিউটন বল প্রয়োগ করবে, সেক্ষেত্রে আমার ত্বরণটা হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেক্ষেত্রে আমিও কি করব, উল্টা দিকে 1 মিটার পার সেকেন্ড ত্বরণে পিছনের দিকে সরে আসব। সুতরাং আমার আর পাথরের মধ্যে একটা কি দূরত্ব সৃষ্টি হবে। অর্থাৎ আমি 10 সেকেন্ড পর্যন্ত পাথরের উপরে বল প্রয়োগ করতে পারবো না। অর্থাৎ 10 সেকেন্ড পরে বেগ নির্ণয় করা সম্ভব হবে না। এখানে লিখে দেই। সুতরাং কনসেপ্টটা তো আশা করি বুঝতে পেরেছো, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই জানাবা। 10 সেকেন্ড পর বেগ নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে? 10 সেকেন্ড পরে বেগ নির্ণয় করাটা সম্ভব হবে না। কেন? কারণ হচ্ছে পাথরটা যখন আমাকে উল্টা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে, তখন আমার আর পাথরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এই কারণে 10 সেকেন্ড পরে আমার বেগটা নির্ণয় করা সম্ভব হবে না। তো আশা করি এইটুকু ক্লিয়ার।
দেখো এইখানে আরেকটা প্রশ্ন করছে, বলছে যে ধরো ধরো তুমি 2 সেকেন্ড বল প্রয়োগ করতে পেরেছো। ধরে নাও আমি যে বলটা প্রয়োগ করছি এটা 2 সেকেন্ড, 2 সেকেন্ড বল প্রয়োগ করার পরে ধরো আমি পিছিয়ে আসছি, ঠিক আছে, আগের যে ম্যাথটা অনুযায়ী যে 10 সেকেন্ড পর্যন্ত ধাক্কা দেওয়া সম্ভব হবে কি না, আমরা দেখলাম যে 10 সেকেন্ড পর্যন্ত ধাক্কা দেওয়া সম্ভব হচ্ছে না। তো এখানে আবার বলে দেওয়া হয়েছে যে 2 সেকেন্ড ধরে নাও যে 2 সেকেন্ড তুমি বল প্রয়োগ করছো, সেক্ষেত্রে কি বললো, সেক্ষেত্রে কি হবে এটা জিজ্ঞেস করছে, কি হবে যে 2 সেকেন্ড যদি তুমি বল প্রয়োগ করে থাকো সেক্ষেত্রে কি হবে। তো দেখো আমি পূর্বের কনসেপ্ট অনুযায়ী, পূর্বের যে ম্যাথটা ছিল সেই অনুযায়ী আমি বলতে পারছি যে আমার ব্যাগটা কত ছিল, এটা মি দিয়ে দেই এম, আর এটা হচ্ছে পাথর। হ্যাঁ, আমার ব্যাগ ছিল হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, সরি ব্যাগ না, আমার ত্বরণটা ছিল 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর পাথরের ত্বরণ ছিল 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো দেখো তো যদি আমার আমার ত্বরণ যদি এত হয়, তাহলে দেখো 2 সেকেন্ড পরে আমার কতটুকু দূরত্ব হবে কিংবা কতটুকু ব্যাগ হবে এটাকে আমি বের করতে পারবো, পারার অবশ্যই কথা, কারণ আমরা জানি v = u + at, সেক্ষেত্রে আমার a এর মান আছে, t এর মান আছে, এবং u এর মান কি, প্রাথমিক অবস্থায় তো আমি স্থির ছিলাম, তাই না, সেক্ষেত্রে আমি v এর মানটা নির্ণয় করতে পারবো। v = at, অর্থাৎ এর মান হচ্ছে 1 × t এর মান 2 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে কি 2 সেকেন্ড পরে আমার ব্যাগ। একই রকমভাবে 2 সেকেন্ড পরে এই পাথরের ব্যাগটা কত হবে একটু নির্ণয় করি, u + at, অর্থাৎ এটা 1 দিই, v2 = at, অর্থাৎ 0.5 × 2 অর্থাৎ 1 মিটার/সেকেন্ড। দেখো তো এখানে কনসেপ্টটা কি বলছে যে যদি তুমি 2 সেকেন্ড যাবত যদি বল প্রয়োগ করো তাহলে কি হবে, 2 সেকেন্ড যাবত যদি আমি বল প্রয়োগ করি তাহলে আমার ব্যাগ হবে হচ্ছে 2 সেকেন্ড পরে 2 মিটার/সেকেন্ড। 2 মিটার/সেকেন্ড বেগে কি হব আমি, 2 মিটার/সেকেন্ড বেগে আমি এই দিকে সরে আসব 2 সেকেন্ড পরে, এবং ওই পাথরের বেগটা কত হবে 2 সেকেন্ড পরে হবে হচ্ছে 1 মিটার/সেকেন্ড, এবং পাথরটাও কি সে এই দিকে আমার ধাক্কার ফলে সে 1 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে চলে যাবে, এবং আমি কি করব 2 মিটার/সেকেন্ড বেগে পিছনের দিকে সরে আসব। কথা কি ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে প্রাথমিক অবস্থায় আমরা কি করছি, 10 সেকেন্ড পরে ব্যাগ নির্ণয় হবে কিনা আমরা দেখার চেষ্টা করেছি। তো আমরা চিন্তা করে দেখলাম যে আসলে বলকে এই পাথরটাকে ধাক্কা দিলে সে উল্টা দিকে আমাকে ধাক্কা দিবে, উল্টা ধাক্কা দিবে। তো সেক্ষেত্রে আমার কি হবে, আমি এবং পাথর দুজন কি হব, পরস্পর বিপরীত দিকে চলে যাব, পাথরটা সামনের দিকে যাবে, আমি পিছনের দিকে যাব, অর্থাৎ আমাদের মধ্যে দূরত্বর সৃষ্টি হবে। তার মানে একটানা 10 সেকেন্ড বল প্রয়োগ করা সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে 10 সেকেন্ড পরে ব্যাগ নির্ণয় করা সম্ভব হবে না। এটা ছিল আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে যে ধরে নাও যে তুমি 2 সেকেন্ড বল প্রয়োগ করতে পারছো, যে ধাক্কা যে দিলা 2 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা সম্ভব হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে আমি নির্ণয় করে দেখলাম যে 2 সেকেন্ড যদি বল প্রয়োগ করি তাহলে 2 সেকেন্ডে আমার বেগ হবে হচ্ছে 2 মিটার/সেকেন্ড, এবং ওই পাথরের বেগ হবে হচ্ছে 1 মিটার/সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড বল প্রয়োগ করা হলে পাথরটা 1 মিটার/সেকেন্ড বেগে সামনে চলে যাবে, এবং আমি কি করব, আমি 2 মিটার/সেকেন্ড বেগে পিছনের দিকে চলে যাব। এই ছিল আমার মূল কনসেপ্ট। তো এই ম্যাথটা আশা করি বুঝতে পেরেছো, এটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা এই ম্যাথটার কনসেপ্টটা ক্লিয়ার করলাম। তো এটা ছিল হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এরপর আমরা যখন প্রশ্ন সলভ করতে যাব তখন আরও ডিটেলসে বুঝবো। এবার আমরা আরেকটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে ঘর্ষণ। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের বেশ ভালোই ম্যাথ আছে। সো আগে তোমার বুঝতে হবে যে ঘর্ষণ জিনিসটা কি। এখন কি পড়ব, ঘর্ষণ। আর ঘর্ষণের সংজ্ঞাটা একটু দেখি।
যে বল যে বল পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দান করে তাকে ঘর্ষণ বল বলে। দেখো যে ঘর্ষণ বল কাকে বলে, এই সংজ্ঞাটা আমি লিখেছি যে যেই বলটা কি করে পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দান করে তাকে ঘর্ষণ বল বলে। মানে ঘর্ষণ বল জিনিসটাকে এটা এক ধরনের বল যেটা কি করে বাধা দান করে। কিসের বাধা দান করে? গতিকে বাধা দান করে। অর্থাৎ এখান থেকে লিখতে পারি হচ্ছে ঘর্ষণ বল হচ্ছে কি বাধা দানকারী বল, বাধা দানকারী বল। ঘর্ষণ বলটা কি মূলত হচ্ছে একটা বল, কি বল? বাধা দানকারী বল। কাকে বাধা দেয়? গতিকে বাধা দেয়। কিভাবে বাধা দেয়, কিভাবে কাজ করে হচ্ছে গতির বিপরীতে। আগে সংজ্ঞাটা একটু বুঝে এরপরে বাস্তবিক কয়েকটা চিত্র তুলে ধরবো। তো ঘর্ষণ বলটা কি ছিল মূলত? যেই বলটা কি করে পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দান করে তাকে কি বলা হয়? ঘর্ষণ বল বলা হয়। যেমন ধরো একটু চিন্তা করো, এটা একটা তল, ধরো গাড়ি, এই তলটাকে রাস্তা কল্পনা করলাম। যখন ঘর্ষণ মানে ঘষা, তো বিষয়টা বুঝো তাই না? ঘষা আমরা বলি না যে এখানে ঘষা লেগেছে বা এরকম, এই ঘর্ষণটাই হচ্ছে মানে এই বিষয়টা যে আমরা যখন একটি গাড়ি চালালাম, গাড়ি যখন ব্রেক করা হয় তখন কি হয়? গাড়িটা কি হয়? একটা পর্যায়ে গিয়ে থেমে যায়, তাই না? এই যে থেমে গেছে, থামাটা কিভাবে থামে? আমরা যখন এই ব্রেকটাতে চাপ দিই তখন কি হয়? এই গাড়ির চাকার সাথে এই রাস্তাটার ঘর্ষণ সৃষ্টি হয়, ঘর্ষণের সৃষ্টি হয়। এর ফলে কি হয়? গাড়ির গতিটা কি হয়? ত্বরান্বিত হয়, অর্থাৎ গাড়ির গতিটা হ্রাস পেয়ে আস্তে আস্তে কমে যায়। তো এই বিষয়টাই হচ্ছে মূলত ঘর্ষণ। বিষয়টা বুঝতে পেরেছ? ধরো একটা মার্বেলকে যদি আমরা ছেড়ে দেই কিংবা একটা বলকে যদি ছেড়ে দেই, বলকে একটা মাঠের মধ্যে ছেড়ে দিলাম, কি করবে সে? আস্তে আস্তে সে কি করবে? সামনের দিকে এগুতে থাকবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে কি করবে? তার গতিটা আস্তে আস্তে গিয়ে কমে যাবে। এই যে গতিটা কমে কেন গেল? তুমি কি বলটাকে কি নিজের থেকে থামাইছো? না, থামাও নাই। এই বলটা কি করছে? মাঠের সাথে ঘষা খেতে খেতে, অর্থাৎ মাঠের তলের সাথে ঘর্ষণের সৃষ্টি হওয়ার ফলে একটা সময় তার গতিটা ত্বরান্বিত হয়ে যায়, অর্থাৎ গতিটা শূন্য হয়ে যায়। এই হচ্ছে মূলত ঘর্ষণের কনসেপ্ট। বুঝতে পারছো? এটা কি ঘর্ষণটা? এটা একটা বল, কি বল? বাধা দানকারী বল। কাকে বাধা দেয়? গতিকে বাধা দেয়। এর অবস্থানটা কি? গতির বিপরীত দিকে। গতি যদি এই দিক বরাবর কাজ করে তাহলে ঘর্ষণ বলটা কাজ করবে বিপরীত দিকে। বুঝতে পারছো? তো এই হচ্ছে মূলত ঘর্ষণের কনসেপ্ট। ঘর্ষণ কয় প্রকার এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমাদের বইয়ে ঘর্ষণ সম্পর্কে ঘর্ষণের প্রকারভেদ দেওয়া আছে, কয়েকটা ঘর্ষণ। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ। নাম শুনেই বুঝতে পারতেছো যে স্থিতি ঘর্ষণ মানে কি। দুইটা স্থির বস্তুর মধ্যে যদি ঘর্ষণের সৃষ্টি হয় বা দুইটা স্থির বস্তুর মধ্যে যে বাধাদানকারী বল থাকে সেটাকে বলা হয় হচ্ছে স্থিতি ঘর্ষণ। যেমন ধরো এখানে একটা বক্স আছে, একটা তলের মধ্যে, বক্সটাও স্থির, তলটাও স্থির। তো এই বক্সটাকে তুমি যখন ধাক্কা দিবা, তুমি কি চাইলেই কি হুট করে ধাক্কা দিয়ে সরাই ফেলতে পারো? অবশ্যই তোমার কি হবে? একটু কষ্ট হবে। ধরো এখানে একটা
ধরো এটাকে একটা তল ধরলাম, এই ডাস্টারটাকে আমি এভাবে রাখলাম, এটা যদি এটা স্থির অবস্থায় আছে, এখানে ধাক্কা দিয়ে অবশ্যই আমার কি করতে হচ্ছে, একটু বল প্রয়োগ করতে হচ্ছে, কষ্ট হচ্ছে। এই যে কষ্টটা হচ্ছে এটাই মূলত এই ঘর্ষণের কারণে হচ্ছে। যদি একদম স্মুথ হইতো তাহলে দেখতে যায় একদম হুট করে চলে যেত। যে এই যে স্থিতি, দুইটা স্থিতিশীল বস্তুর মধ্যে যদি যেই ঘর্ষণটা থাকে, যে বাধাদানকারী বল থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ঘর্ষণ বল। আর এই যে স্থিতি ঘর্ষণ বল, আর এই স্থিতি ঘর্ষণের ফলে আমরা এটা তোমাদের এমসিকিউতে আসবে, স্থিতি ঘর্ষণের ফলে আমরা হাঁটতে পারি। যদি এরকম হতো আমরা একটা পিছলা একটা রাস্তা দিয়ে হাঁটছি, তখন আমরা কি করি? আমরা ম্যাক্সিমাম সময় কি করি? পিছল খেয়ে যাই, স্লিপ খেয়ে যাই। আর যদি এরকম হয় যে রাস্তাটা যথেষ্ট কি বলা যায়, ঘর্ষণযুক্ত যদি থাকে, সেক্ষেত্রে কী হয়, আমরা হাঁটতে পারি। আর যে এই যে আমরা যে হাঁটার যেই ঘর্ষণ বলের কারণে আমরা হাঁটি, সেটাই হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ বল। আমরা যখন হাঁটি, কোনো একটা তল দিয়ে আমরা যখন হাঁটি, তখন আমাদের পায়ের বা আমাদের পা অথবা আমাদের জুতার সাথে কি হয়, জুতার সাথে তলের স্থিতি ঘর্ষণ তৈরি হয়, এই কারণে আমরা পিছলে পড়ে যাই না। কিন্তু যখন এই রাস্তাটা যখন একদম পিছল থাকবে, সেই ক্ষেত্রে কী হবে, এই ঘর্ষণটা তৈরি হবে না। যদি ঘর্ষণটা তৈরি না হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা পিছল খেয়ে পড়ে যাব। সো স্থিতি ঘর্ষণ থাকার কারণেই মূলত আমরা হাঁটতে পারি। তো বুঝতে পেরেছি স্থিতি ঘর্ষণটা কি। এবার আরেকটা ঘর্ষণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি গতি ঘর্ষণ। তো এটাও তো বুঝতে পারার কথা। স্থিতি ঘর্ষণ যদি দুইটা স্থিতিশীল বস্তুর মধ্যে হয়, তাহলে গতিশীলের মধ্যে অবশ্যই কি হবে, গতিশীল বস্তুর মধ্যে ঘর্ষণ হবে। যদি এরকম হয়, একটি বস্তুর সাপেক্ষে অপর বস্তু যদি চলমান থাকে, একটি বস্তুর সাপেক্ষে যদি অপর বস্তু চলমান থাকে, তাহলে তাদের মধ্যে যেই ঘর্ষণ বলটা, সেই ঘর্ষণ বলটাকে আমরা গতি ঘর্ষণ বলছি। একটা উদাহরণ দেই, দেখো তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, ধরো এটা একটা সাইকেল, ঠিক আছে, এই সাইকেল চালিয়ে যাচ্ছ তুমি। তো সাইকেলে যখন তুমি ব্রেক চাপো, ব্রেক চাপার পরে কি হয়, সাইকেলটা কি ছিল, রাস্তাটা তো তোমার ছিল হচ্ছে স্থিতিশীল, কিন্তু সাইকেলটা ছিল গতিশীল। তো ব্রেক চাপার পরে কি হয়, সাইকেলটা কি হয়ে যায়, গতি তার শেষ হয়ে যায়, সে থেমে যায়। এই যে সাইকেলটা যে তুমি থামাচ্ছ যেই ঘর্ষণ বলের কারণে, সেই ঘর্ষণ বলটাকে আমরা বলছি হচ্ছে গতি ঘর্ষণ বল। তাহলে দেখো স্থিতি ঘর্ষণের ফলে আমরা কি করতে পারতেছি, হাঁটতে পারতেছি। আমরা পায়ের সাথে কি হয়, রাস্তার ঘর্ষণের তৈরি হয়, যার ফলে কি হয়, আমরা পড়ে যাই না। আর সাইকেল বা কোনো একটা গতিশীল বস্তুকে যখন আমরা থামাতে চাই, তখন যেই ঘর্ষণ বলের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলতেছি গতি ঘর্ষণ বল। বুঝতে পারছো? তো এইখানের একটা সূত্র আছে, এই সূত্রটা একটু জাস্ট এখানে লিখে দেই, যে গতি ঘর্ষণ ইজ ইকুয়াল টু, গতি ঘর্ষণকে যদি আমরা গতি ঘর্ষণ বলকে যদি এফ দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু মিউ ডাব্লিউ, যেখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এমজি, অর্থাৎ কি ওজন, আর মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এই সূত্রটা একটু লেখো, এটা নিয়ে পরে আমরা ম্যাথ করব। এফ ইজ ইকুয়াল টু মিউ ডাব্লিউ, এটাকে বলা হচ্ছে যে ঘর্ষণ বল। আর তোমাদের যেই সূত্রটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি গাইডে ঘাটাঘাটি করে দেখলাম যে যেই সূত্রটা দিয়ে বেশি ম্যাথ আসে, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে কার্যকর বল ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এই বিষয়টা দেখো তো, কার্যকর বল ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, মানেটা কি আসলে?
এটা নিয়ে একটু আলোচনা করে এরপরে আমি আরও দুইটা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ বল, আরেকটা কি বল, আরেকটা প্রবাহী ঘর্ষণ বল। তো আশা করি স্থিতি এবং গতি ঘর্ষণ নিয়ে তোমরা বুঝতে পেরেছ। স্থিতি জিনিসটা কি? স্থিতিশীল বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল সেটা স্থিতি ঘর্ষণ বল, যার ফলে আমরা হাঁটাহাঁটি করতে পারি। গতি ঘর্ষণ বল কোনটা? একটা স্থিতিশীল বস্তুর সাপেক্ষে যদি আরেকটা বস্তু গতিশীল হয় তাহলে তাদের মধ্যে যেই গতিটা রয়েছে, যেই ঘর্ষণ বলটা রয়েছে সেটাকে আমরা বলছি গতি ঘর্ষণ বল। এবার আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। ঘর্ষণ বলের জিনিসটা কি? ঘর্ষণ বলের কনসেপ্টটা হচ্ছে ঘর্ষণ বলটা কি করবে? গতিকে বাধা দান করবে। তো ধরো আমি 50 নিউটন বল একটা বস্তুর উপরে প্রয়োগ করলাম, একটা বস্তুর উপরে প্রযুক্ত বল প্রয়োগ করলাম হচ্ছে 50 নিউটন। ভালো কথা, ধরো এই বক্স আছে, বক্সের উপরে 50 নিউটন বল প্রয়োগ করে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি। এখন এর যদি 10 নিউটন যদি ঘর্ষণ বল থাকে, আমি কি করলাম? এই যে তলটা, এই তলের যদি ঘর্ষণ বল 10 নিউটন থাকে তাহলে কি হবে দেখো তো? 50 নিউটন বল পুরোপুরি কাজ করবে। কারণ 50 নিউটন বল প্রয়োগ করার পরে 10 নিউটন বল সে কি করতেছে? সে ঘর্ষণের ফলে তার কি হয়ে যাচ্ছে? ক্ষয় হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতেছো কি না? যে প্রযুক্ত বল আমি যত করছি তার থেকে যদি আমি ঘর্ষণ বলটা বাদ দিয়ে যেই বলটা পাবো সেটাই হচ্ছে মূলত ওই বস্তুর উপর কার্যকর বল। অর্থাৎ কোনো একটা ঘর্ষণযুক্ত রাস্তা দিয়ে যদি কোনো একটা বস্তুকে নিয়ে যায় এবং সেই বস্তুটার উপরে যতটুকু বল প্রয়োগ করব ততটুকু বল তার কার্যকর হবে না। তার কার্যকর হবে কতটুকু বল? যে যতটুকু প্রয়োগ করছি তার থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করলে যতটুকু থাকবে সেটাই হবে তার কার্যকর বল। অর্থাৎ কার্যকর বল হবে হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। আশা করি তোমাকে এই কনসেপ্টটা বোঝাতে আমি সক্ষম হয়েছি। প্রযুক্ত বলকে যদি আমি এফ দ্বারা প্রকাশ করি, কার্যকর বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং প্রযুক্ত বলকে যদি পি দ্বারা প্রকাশ করি এবং ঘর্ষণ বলকে যদি এফ কে দ্বারা প্রকাশ করি তাহলে এফ ইজ ইকুয়াল টু পি মাইনাস এফ কে। এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমি একটু পরে ম্যাথ করব। তো এটা একটু লিখে রাখো যে কার্যকর বল মানে কি? প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। ঠিক আছে? যেখানে আমরা লিখতে পারি কার্যকর বলকে এফ দ্বারা প্রকাশ করব, প্রযুক্ত বলকে পি দ্বারা প্রকাশ করব এবং ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করব। এফ ইজ ইকুয়াল টু পি মাইনাস এফ কে। ঠিক আছে? এই হলো তোমার ঘর্ষণ বলের একটা সূত্র, এটা দিয়ে আমরা ম্যাথ করব। তো আমরা যেখানে ছিলাম আবার ফিরে যাই। আমরা ছিলাম হচ্ছে স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ বল নিয়ে কথা বলেছিলাম। এবার আমরা তৃতীয় ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ বল। দেখো তো আবর্ত নামটা শুনলেই কি হয়ে যায়? আবর্তন বলতে কোনো শব্দ কি তোমরা শুনেছো? আবর্তন মানে কি? ঘোরা। একটা আমরা বলি না যে কি করে সূর্যের চারদিকে পৃথিবী কি করে? আবর্তন করে। মানে আবর্তন করা মানে ঘোরা। তো দেখো তো আবর্ত ঘর্ষণ বলটা আমরা বলতে পারি না যে যেই ঘর্ষণ বলের সাথে ঘোরাঘুরির একটা সম্পর্ক আছে সেটাই আবর্ত ঘর্ষণ বল। এরকম একটা কনসেপ্ট কিন্তু আমাদের মাথায় চলে আসে। বিষয়টা এরকমই যে কোনো বস্তুর উপর যদি কোনো বস্তুর উপর অন্য বস্তুকে গড়িয়ে, কোনো বস্তুর উপর অন্য বস্তু যদি গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে, তাহলে যেই বলের কারণে এই বস্তুটা ঘুরতে ঘুরতে চলছে সেটাকে আমরা বলতেছি আবর্ত ঘর্ষণ বল। তো সংজ্ঞাটা বা এর পরিচিতিটা অনেকটা এরকমই যে কোনো বস্তুর উপর অন্য বস্তু যদি গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তাহলে যেই ঘর্ষণ বলের কারণে বস্তুটা ঘুরতে ঘুরতে চলছে সেটাকে আমরা বলছি আবর্ত ঘর্ষণ বল। তোমাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেই, আর এটা মনে রাখবা একটু। দেখো, স্থিতি ঘর্ষণ বল, আবর্ত ঘর্ষণ বল। যে স্থিতি ঘর্ষণ বলের মান আবর্ত ঘর্ষণের মানের থেকে অনেক বেশি হবে। তো দেখো একটা জিনিস, আমরা যখন কোনো একটা ট্রলি বা কোনো একটা ব্যাগকে যদি কোনো একটা ব্যাগের নিচে যদি চাকা লাগানো না থাকে, নর্মালি যদি আমরা
ধাক্কা দিয়ে নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে আমাদের? কোনো একটা বস্তুকে যদি আমি ধাক্কা দিয়ে নিয়ে যাই সেক্ষেত্রে বস্তুটাকে নিয়ে যাওয়াটা কি অনেক কষ্ট হবে না? কেন হবে? কারণ তার উপরে কি বস্তুটা স্থির অবস্থায় আছে, বস্তুটা স্থির অবস্থায় আছে, এটার উপর এটার নিচে কোনো ইয়ে নাই, কি বলে এটারে, কোনো চাকা বা কোনো কিছু নাই, বস্তুটা স্থির অবস্থায় আছে, আমার তলটাও স্থির। তাহলে স্থির বস্তুর উপর আরেকটা স্থির বস্তু রাখছি, তো এদের মধ্যবর্তী যে ঘর্ষণ বল ক্রিয়া করবে সেটা কি বলে? সেটা কি বল বলতেছি? স্থিতি ঘর্ষণ বল। অর্থাৎ বস্তুটাকে যখন আমি ধাক্কা দিব তখন কি হবে? স্থিতি ঘর্ষণ বল এর ফলে আমার কি হবে? বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়াটা কি হবে? কঠিন হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু ধরো যদি এই যে আমরা ট্রলি ব্যাগের মধ্যে আমরা যে জিনিসটা দেখি এটার মধ্যে যদি চাকা লাগানো থাকে সেই ক্ষেত্রে কি হয় বলো তো? বস্তুর নিচে আমি চাকা লাগাই দিলাম, সেই ক্ষেত্রে যদি ধাক্কা দেই তাহলে কি হবে? আমার কি খুব বেশি জোর প্রয়োগ করা লাগবে? খুব সহজে আমি কি করব? ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারবো। যে এই যে চাকা লাগানো ছিল, চাকা লাগানোর ফলে আমি যে মানে অল্প একটু ধাক্কা দিয়ে যে আমি নিয়ে যেতে পারছি যেই ঘর্ষণ বলের কারণে, সেটাই হচ্ছে আমার আবর্ত ঘর্ষণ বল। যখন এটার মধ্যে চাকা ছিল না তখন ছিল হচ্ছে এদের মধ্যবর্তী ঘর্ষণ বলটা ছিল স্থিতি ঘর্ষণ বল, যেটা অনেক বেশি, আর আবর্ত ঘর্ষণ বলটা অনেক কম। যখন আমি চাকা লাগিয়ে দিলাম তখন এদের মধ্যবর্তী যে ঘর্ষণ বলটা হয়েছে সেটাকে আমরা বলতেছি আবর্ত ঘর্ষণ বল। এবং আবর্ত ঘর্ষণ বল যেহেতু স্থিতি ঘর্ষণ বলের থেকে বেশি, সেক্ষেত্রে কি হবে? আবর্ত ঘর্ষণ বলের কারণে আমরা কি করতে পারবো? জিনিসটাকে দ্রুত বা কম বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিষয়টা বুঝতে পারছো? যে ঘর্ষণ বলের মান যত বেশি আমার বল প্রয়োগ করতে হবে তত বেশি, কারণ ঘর্ষণ বলটা কি হয়? আমার প্রযুক্ত বলটাকে হ্রাস করে দেয়। কনসেপ্টটা আশা করি ক্লিয়ার তোমাদের। তো এই ছিল আমার আবর্ত ঘর্ষণ বল। আর এটা মনে রাখবা যে এটা এরকম প্রশ্ন আসতে পারে যে একটা ট্রলি ব্যাগ এর নিচে কেন আমরা চাকা ইউজ করি এবং এর ফলে কেন ট্রলিটাকে দ্রুত নিয়ে যাওয়া যায়, কেন আমরা শুধুমাত্র এই চাকা ছাড়া একটা বস্তুকে কেন আমরা কি বলা যায় নিয়ে যেতে কষ্ট হয়। তো এই জিনিসটা আমরা ব্যাখ্যা করব হচ্ছে স্থিতি ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ বলের মাধ্যমে। যে স্থিতি ঘর্ষণ বলটা অনেক বেশি থাকে যার ফলে আমাদের ধাক্কা দিয়ে নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর হয়, আবর্ত ঘর্ষণ বলে আবর্ত ঘর্ষণটা কম থাকে যার ফলে আমার কি হয়? দ্রুত আমরা জিনিসটাকে আমরা নিয়ে যেতে পারি সামনের দিকে। তো এই ছিল আমার আবর্ত ঘর্ষণ বল। এবার আমরা একটু আলোচনা করব হচ্ছে প্রবাহী ঘর্ষণ বল নিয়ে। প্রবাহী নামটা শুনেই বুঝতে পারতেছে কি হবে? যে জিনিসটা ফ্লো হয় বা প্রবাহ ঘটে। অ্যান্ড প্রবাহ কোন কোন জায়গায় ঘটে? কঠিন পদার্থের মধ্যে কি কখনো প্রবাহ ঘটে? প্রবাহ ঘটে কোথায়? তরল পদার্থের মধ্যে কিংবা বায়বীয় প্রবাহের পদার্থের মধ্যে। তো তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে কি হয়? প্রবাহ ঘটে। তো প্রবাহী ঘর্ষণ বলটা ঘটবে কিসের মধ্যে? প্রবাহী ঘর্ষণ বলটা হবে হচ্ছে তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে ঘর্ষণ বল আছে। এটাকে আমরা বলতেছি প্রবাহী ঘর্ষণ বল। একটু কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। আমরা যখন অনেক সময় দেখি যে বিমান থেকে কি হয়? প্যারাশুট দিয়ে মানুষ নামে। এই প্যারাশুট দিয়ে যখন মানুষ নিচের দিকে নামে তখন কি মানুষ যদি নর্মালি বিমান থেকে লাফ দেওয়ার সময় সে কি করে? দ্রুত নামে। কিন্তু প্যারাশুটটা যখন ইউজ করে তখন কি হয়? তখন তার নামার গতিটা অনেকটা কমে যায়। গতিটা কেন কমে? মূলত একটা বাধা দানকারী বলের কারণে। এই প্যারাশুটের উপরে একটা বাধা দানকারী বল কাজ করে, বায়ুর একটা বাধা দানকারী বল কাজ করে। এই যে বলটা কাজ করে সেটাই হচ্ছে মূলত প্রবাহী ঘর্ষণ বল। বুঝতে পারছো? যে বায়ু কি করে? বায়ু উপর দিকে একটা বল প্রয়োগ করে যার ফলে কি হয়? প্যারাশুটের গতিটা হ্রাস হয়ে যায়। এই যেই বলটা প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে প্রবাহী ঘর্ষণ বল। একই রকমভাবে চিন্তা করে একটা নৌকা যখন তোমার নর্মালি কোনো স্পিডবোট না কিংবা জাহাজ বা কোনো কিছু না, নর্মালি যখন পানিতে চলে তখন কি হয়? তার
সামনের দিকে এগিয়ে যাওয়াটা একটু কষ্ট হয় স্রোত যদি না থাকে। যে এই যে নদীর মধ্যে বা পানির মধ্যে যেই ঘর্ষণটা রয়েছে, যেই ঘর্ষণ বল বা যে বাধাদানকারী বলের কারণে নৌকা বা তুমি নর্মালি তুমি যদি সাঁতার কাটো তোমার এগিয়ে যাওয়াটা কষ্টকর হয়, এটাই হচ্ছে মূলত প্রবাহী ঘর্ষণ বল। আশা করি বুঝতে পেরেছো যে প্রবাহী ঘর্ষণ বলটা কি, যে তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ বল। তো আমরা 4টা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করেছি। একটা ছিল কি, একটা ছিল হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বলের একটা উদাহরণ, আমরা যখন হাঁটি, রাস্তা দিয়ে যখন হাঁটি তখন কি হয়, হাঁটার সময় আমরা পিছল খেয়ে পড়ে যাই না, কিংবা হাঁটাটা আমাদের স্মুথলি হাঁটতে পারি। এই যে হাঁটতে পারতেছি এটা মূলত স্থিতি ঘর্ষণ বলের কারণে হয়। আমাদের পায়ের সাথে কি হয়, রাস্তার একটা ঘর্ষণ বলের সৃষ্টি হয়, যার ফলে কি হয় আমরা পড়ে যাচ্ছি না। এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের উদাহরণ। গতি ঘর্ষণ বলের উদাহরণটা কি, সাইকেল বা কোনো একটা গাড়িকে যদি আমরা থামাতে চাই, তাহলে চলন্ত গাড়িটাকে যখন ব্রেক চাপি তখন কি হয়, রাস্তার সাথে ওই গাড়ির চাকার ঘর্ষণের সৃষ্টি হয়। গতিশীল গাড়ির ঘর্ষণের যখন সৃষ্টি হচ্ছে তখন কি হয়, গাড়িটা থেমে যায়। তো এই যে যেই ঘর্ষণ বলের কারণে একটা গতিশীল বস্তু থেমে গেল, সেটাই হচ্ছে মূলত কি, গতি ঘর্ষণ বল। এরপরে আরেকটা কি বললাম, আবর্ত ঘর্ষণ বল। মানে এই যে নর্মালি আমি একটা বস্তুকে ধাক্কা দিয়ে সরিয়ে নিলে যতটা বল প্রয়োগ করতে হয়, কিন্তু ওই বস্তুর উপর নিচে যদি আমরা চাকা লাগিয়ে দিই তাহলে কি হয়, ধাক্কা দিলে দ্রুত চলে যায়। এই যেই চাকা লাগানোর ফলে যেই ঘর্ষণ বলের সৃষ্টিটা হয় সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ বল। আর চাকা না থাকলে কি হয়, স্থিতি ঘর্ষণ বল হয়। তো সুতরাং আমরা এই কনসেপ্ট থেকে বুঝতে পারি হচ্ছে যে স্থিতি ঘর্ষণ বল আবর্ত ঘর্ষণ বল থেকে এর মান অনেক বেশি, যার ফলে স্থিতি ঘর্ষণ বলের কারণে আমাদের কোনো একটা জায়গায় বল প্রয়োগ করাটা কষ্টকর হয়। তো গেল আবর্ত ঘর্ষণ বল। এরপরে বললাম হচ্ছে প্রবাহী ঘর্ষণ বল। প্রবাহী ঘর্ষণ বলটা কি, প্রবাহী ঘর্ষণ বল হচ্ছে যে প্রবাহিত যেই তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে যেই ঘর্ষণ বলটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি, প্রবাহী ঘর্ষণ বল। যেমন আমরা বলতে পারি যে প্যারাশুট নিচের দিকে নামার সময় কি হয়, ঘর্ষণ বলের কারণে তার ব্যাগটা বাধা সৃষ্টি হয়, যার ফলে সে আস্তে আস্তে নামে। তো এই হচ্ছে আমার 4টা ঘর্ষণ বলের উদাহরণ। এবং যেই সূত্রটা পড়েছিলাম এটা একটু মনে রাখবা, F = P - F কে, এখানে F হচ্ছে কার্যকর বল, এটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ যতটুকু বল প্রয়োগ করছি ওই বল থেকে যতটুকু বল প্রয়োগ করছি ওই বলটাকে ঘর্ষণ বল কি করে, কিছুটা হ্রাস করে দেয়। হ্রাস করে দেওয়ার পরে যতটুকু থাকে সেটাই মূলত কি হয়, আমার ওই বস্তুটার উপরে কার্যকর হয়। তো এটাই হচ্ছে মূলত কার্যকর বল। প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বিয়োগ দিলে যতটুকু বল থাকে সেটাই হচ্ছে আমার কার্যকর বল। তো এই ছিল মূলত আমার ঘর্ষণ বলের কাহিনী। তো ঘর্ষণ বলের আরেক কয়েকটা কনসেপ্ট তোমাদের এখানে আছে, যদিও এটা পড়িয়ে দেওয়াটা খুব আহামরি ইম্পর্টেন্ট না, তোমরা নিজেরাও পড়তে পারো, তাও একটু আলোচনা করি। এই কনসেপ্টটা হচ্ছে মূলত যে গতির উপর ঘর্ষণের প্রভাব। গতির উপর ঘর্ষণের প্রভাব কীরকম হতে পারে, গতি আর ঘর্ষণের মধ্যে সম্পর্ক কি, সাপ নেউলের মতো। মানে গতিটা কি করবে, গতি আমি যদি বাড়ানোর চেষ্টা করি, ঘর্ষণটা কি করবে, তার গতিটাকে কমিয়ে দিবে। অর্থাৎ গতি কি করবে, ঘর্ষণটা কি করবে, গতি কমাতে সহায়তা করে। তো দেখো আমরা অনেক সময় আমরা তো টায়ার দেখছি, তাই না? টায়ারের মধ্যে কি হয়, টায়ারের মধ্যে কি বলা যায়, এটাকে কি বলে, খাঁজ বলা হয় আর কি। টায়ারের মধ্যে দেখবা গাড়ি বলো কিংবা সাইকেল বলো, এগুলো টায়ারের মধ্যে খাঁজ থাকে। এই খাঁজগুলো কেন দেওয়া হয় মূলত, এমনকি আমাদের রাস্তার মধ্যে কেন রাস্তাটা একদম পিচ্ছিল করে বানানো হয় না, কেন বানানো হয় না? ধরো আমি যদি একটা পিচ্ছিল রাস্তার মধ্যে খাঁজ ছাড়া একটা গাড়িকে, খাঁজ ছাড়া টায়ারের যুক্ত একটা গাড়িকে যদি আমরা চালাই, সেক্ষেত্রে কি হবে, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা খুবই বেশি। কারণ একে তো রাস্তাটা পিচ্ছিল, তার উপরে টায়ারের কোনো খাঁজ নাই, তার ফলে কি হবে, ব্রেক করাটা খুবই কষ্টদায়ক হয়ে যাবে। কারণ কি, কারণ আমরা একটু আগে দেখেছি গতি ঘর্ষণ বল যখন আমরা পড়েছিলাম তখন দেখেছি যে কোনো একটা গতিশীল বস্তুকে ব্রেক করলে কি হয়, ওই বস্তুটার চাকা অর্থাৎ গাড়িটার চাকার সাথে
রাস্তার কি হয়, ঘর্ষণের সৃষ্টি হয়, তার ফলে কি হয়, গাড়িটা থেমে যায়। এখন রাস্তাটা যদি স্মুথ হয় তার মানে কি এর ঘর্ষণ বলটা খুবই কম। এমন টায়ারও যদি তোমার কোনো খাজ না থাকে সেক্ষেত্রেও কি হবে, আমাদের ঘর্ষণ বলটা খুবই কম কাজ করবে, সেক্ষেত্রে কি হবে, গাড়িটা থামানো কষ্টকর হয়ে যাবে। তো এই কয়েকটা কনসেপ্ট, যেমন টায়ারের পৃষ্ঠ, যে টায়ারের পৃষ্ঠে যদি আমরা খাঁজ দেই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার ঘর্ষণ বলটা বেশি কাজ করবে। এমনকি রাস্তার মসৃণতা যদি কম করি, রাস্তা যদি অতিরিক্ত মসৃণ না করে সেক্ষেত্রে কি হবে, ঘর্ষণ বলটা বেশি কাজ করবে। তো ঘর্ষণ বলটা কেন কাজ করবে, কারণ গতি কমানোর জন্যে। তা না হলে দেখা গেছে আমি গতিশীল বস্তুকে ছেড়ে দিলাম, এটাকে থামানোটা প্রায় ইম্পসিবল হয়ে যাবে। এই কারণে আমার কি করতে হবে, ঘর্ষণ বলটা আমার প্রয়োজন। তো তোমাদের কয়েকটা প্রশ্ন আসতে পারে যে ঘর্ষণ কমাতে কি করতে হতে পারে, ঘর্ষণ কমাতে কিংবা ঘর্ষণ বাড়াতে কি করা লাগতে পারে। এইগুলো আমি দেখলাম যে তোমাদের খ নাম্বার প্রশ্ন, যেটা অনুধাবনমূলক প্রশ্ন, সেখানে থাকতে পারে। তো কয়েকটা জিনিস আমি একটু লিখে দিই, দেখো তোমরা নিজেরাই বুঝবে, এটা তোমাদের কমন সেন্স দিয়ে, যে ঘর্ষণ জিনিসটা যদি বুঝে থাকো তাহলে ঘর্ষণ কমাতে তুমি কি করতে পারো এটাও বুঝবা, ঘর্ষণ বাড়াতে কি করতে পারো এটাও বুঝবা। যদি আমার রাস্তাটা মসৃণ হয়, দেখো তো রাস্তা যদি মসৃণ হয় তাহলে কি হবে, রাস্তা মসৃণ করলে ঘর্ষণটা কি হবে, একটু বেশি হবে। টায়ারের খাত যদি কমিয়ে দেই, সেক্ষেত্রেও কি হবে, ঘর্ষণ বেশি হবে, ঘর্ষণ কম হবে। রাস্তার মধ্যে যদি তেল বা মোবিল এগুলো যদি ব্যবহার করে, শুধু রাস্তা না, ঘর্ষণ তো তোমার, যেমন ধরো সেলাই মেশিনের মধ্যে দেখো না, যে তোমাদের মা খালারা যদি সেলাই করে থাকে কিংবা দর্জির দোকানে গিয়ে দেখবে ওরা কি করে, তেল দেয় মেশিনের মধ্যে, তেল দেয়, তার ফলে কি হয়, মেশিনটা খুব মসৃণ হয়, অর্থাৎ তার ঘর্ষণটা কমে। সুতরাং এর ফলে কি হয়, মেশিনটা খুব দ্রুত চলে। তো এই যে তেল বা মোবিল এই সমস্ত জিনিস ব্যবহার করলে কি হয়, আমার ঘর্ষণ কমে। তেল মোবিল জাতীয় বস্তু ব্যবহার করলে আরেকটা বিষয় হচ্ছে, তুমি একটা চিন্তা করো যে একটা বস্তু এখানে রাখলাম, এই বস্তুর উপর যদি খারাপভাবে আবার বল প্রয়োগ করি, বস্তুটার উপরে যদি খারাপভাবে বল প্রয়োগ করি, তাহলে বস্তুটাকে নিয়ে যেতে কি আমার আরও কষ্ট বেশি হবে না? অর্থাৎ বস্তুটার উপর যে খারাপভাবে বল প্রয়োগ করলাম, এর ফলে কি হবে, বস্তুর ঘর্ষণ বলটা বেড়ে যাবে। এটা মাথায় রাখবা যে কোনো বস্তুর উপর খারাপভাবে বল প্রয়োগ করলে ঘর্ষণ বল বেড়ে যায়। এটা একটু মাথায় রাখবো যে বস্তুর উপর যদি খারাপভাবে বল প্রয়োগ করে তাহলে কি হয়, বস্তুর ঘর্ষণ বল বেড়ে যায়। তাহলে বল যদি কমায় নেই তাহলে কি হবে, ঘর্ষণটা কমে যাবে না? তাহলে খারাপভাবে না বলে একটু সুন্দর ভাষায় লিখেছে লম্বভাবে আরোপিত বল যদি কমিয়ে দিই তাহলে কি হবে, আমার ঘর্ষণটাও কমে যাবে। বুঝতে পারছো? এইগুলো তোমার এমসিকিউতে আসতে পারে, এমনকি তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে ঘর্ষণ কমাতে আমরা কি করতে পারি। তো ঘর্ষণ কমাতে যদি আমরা পারি, ঘর্ষণ তো বাড়াতেও পারি। এই কাজগুলো যা করছি তার উল্টা কাজ করলেই তো ঘর্ষণটা বাড়বে, তাই না? যে তল যদি অমসৃণ করি, রাস্তা না বলে তল দেই, তল অমসৃণ যদি করি তাহলে কি হবে, তল যদি অমসৃণ করি সেক্ষেত্রে কি হয়ে যাবে, তলটা অমসৃণ হলে ঘর্ষণটা বেড়ে যাবে। টায়ারের খাঁজও যদি বাড়ায় দেই, তলও অমসৃণ, টায়ারের খাঁজও বাড়াই দিলাম, তাহলে কি হবে, রাস্তাটা ঘর্ষণ বেড়ে যাবে। এখন যদি এরকম হয় যে তল অনেক অমসৃণ এবং টায়ারের খাঁজও অনেক বেশি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু গাড়ি চলবেই না। বুঝতে পারছো? যে অতিরিক্ত মসৃণতাও ভালো না, আবার অতিরিক্ত অমসৃণতাও ভালো নয়, সব কিছুর একটা লিমিটেশন আছে, ঠিক আছে? টায়ারের খাঁজ বাড়ালে কি হবে,
ঘর্ষণ বাড়বে। 3 নম্বরে এখানে বলা আছে যে 3 নম্বর বস্তু হচ্ছে যে চাকা। দেখো আমরা কি করছিলাম, চাকা বা রিং যদি আমরা ব্যবহার করতাম, চাকা বা রিং যদি ব্যবহার করতাম তাহলে কি হতো, যে গতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ থেকে কি হয়ে যেত, আরও স্থিতি ঘর্ষণ থেকে আমার কি আবর্ত ঘর্ষণের রূপ নিত। আর আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে কি হইতো, আবর্ত ঘর্ষণ বলটা স্থিতি ঘর্ষণ বলের থেকে অনেক কম। তাহলে যদি চাকা বা রিং রাখি তাহলে কি হবে, ঘর্ষণ কি হয়ে যায়, কমে যায়। চাকা বা রিং যদি সরিয়ে ফেলি তাহলে কি হবে, তাহলে ঘর্ষণ বেড়ে যাবে না, বেড়ে যাবে। আবার এই জিনিসটাই লিখেছে, লম্বভাবে আরোপিত বল বাড়ালে, লম্বভাবে বল আরোপ করলে তাহলেও কি হবে, আমার ঘর্ষণ বলটা বাড়বে। তো এই জিনিসগুলো আসলে নতুন করে পড়িয়ে দেওয়ার কিছু নাই, এগুলো তোমাদের কমন সেন্সের বিষয়, তাও হালকা একটু আলোচনা করে দিলাম, তোমাদের বইয়ের মধ্যে এগুলো আছে। তো এগুলোই মোটামুটি ছিল আমাদের কনসেপ্ট। প্রথমে আমরা বল জড়তা নিয়ে আলোচনা করলাম, যদি গত ক্লাস করে থাকো অবশ্যই আশা করি এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হবে। নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করছি, মৌলিক বলের প্রকৃতিগুলো আলোচনা করলাম, সাম্যতাবিহীন বল, এরপরে ভরবেগ সংঘর্ষ, নিউটনের দ্বিতীয় সূত্র মহাকর্ষ বল, নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আজকে আলোচনা করলাম, এবং ঘর্ষণ নিয়ে এই যে মাত্র আলোচনা শেষ করলাম। তো এইগুলোই মূলত ছিল হচ্ছে তোমার বল চ্যাপ্টারের কনসেপ্ট। তো শুধু কনসেপ্ট পড়লে হবে না, তোমার কি পড়তে হবে, কনসেপ্টটা কীভাবে প্রয়োগ করবা তাও দেখতে হবে। তো কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আর প্রয়োগ কীভাবে করতে হয় দুই একটা আইডিয়া নিলে আশা করা যায় যে তুমি বাকিগুলো নিজে থেকে করে নিতে পারবা। কনসেপ্টের প্রয়োগগুলো যদি আমরা দেখি, কনসেপ্ট প্রয়োগ মানে কি, যে প্রশ্ন সলভ করা। তো প্রশ্ন সলভ যদি অনেক দেখাতে যাই ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, তো এটা আসলে খুব একটা পসিবল হবে না। তো এর থেকে ভালো আমি কয়েকটা যেগুলো সলভ না করলেই নয় এগুলো নিয়ে একটু আলোচনা করব, বাকিগুলো তোমরা নিজেরা করে নিবা। আর করার সময় যদি প্রবলেম হয়, আমরা বরাবরের মতোই বলি যে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কি করবা, আমাদেরকে অবশ্যই বলবো, আমরা তোমাদেরকে সহায়তা করার জন্য ট্রাই করব। তো এখন দেখো, এতক্ষণ তো আমরা কনসেপ্টগুলো পড়লাম, তো এখন কোশ্চেন কি কি আসতে পারে এগুলো নিয়ে একটু হালকা আলোচনা করে দিই, তাহলে তোমাদের প্রিপারেশন নিতে খুব সুবিধা হবে। দেখো প্রথম দিন আমরা যেই টপিকগুলো আলোচনা করেছিলাম, যে বল কাকে বলে, জড়তা কাকে বলে, ভরবেগ কাকে বলে, এরপরে স্থিতি জড়তা কাকে বলে, গতি জড়তা কাকে বলে, সাম্য বল কাকে বলে, অসাম্য বল কাকে বলে, এই যে কাকে বলে কিংবা সংজ্ঞাগুলো পড়েছিলাম, এই সংজ্ঞাগুলো তোমাদের মাস্ট পড়তে হবে। সংজ্ঞাগুলো থাকবে হচ্ছে তোমাদের ক প্রশ্নে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকতে পারে, যে বলে দিবে যে জড়তা কাকে বলে, স্থিতি জড়তা কাকে বলে। জড়তা কি, কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতাকে কি বলা হয়, জড়তা বলা হয়। তো অবস্থা কি, গতির অবস্থা কি কি হইতে পারে, একটা হয় সে স্থির হবে, নয় সে গতিশীল হবে। তো স্থির বস্তু আজীবন স্থির থাকার প্রবণতাকে বলবো আমরা স্থিতি জড়তা, আর গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকার প্রবণতাকে বলবো আমরা গতি জড়তা। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার, যে জড়তা কাকে বলে, স্থির জড়তা কাকে বলে, স্থিতি জড়তা কাকে বলে, গতি জড়তা কাকে বলে। এটা আমি গতদিন দেখাইতে ভুলে গেছিলাম, যার ফলে এই মুহূর্তে বলে দিলাম। তো এই টাইপের প্রশ্ন আসতে পারে, যে সংজ্ঞাগুলা যত সংজ্ঞা পড়ছি, এবার নিউটনের সূত্রগুলা, নিউটন 3টা সূত্র বলছে, এই সূত্রগুলো তোমাদেরকে বলছিলাম, মোটামুটি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো 3টা সংজ্ঞা সূত্র যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদের কি করতে, সূত্রটা ভালো করে মুখস্থ রাখতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে, এটা তোমাদের ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে যে নিউটনের তৃতীয় সূত্র কি, দ্বিতীয় সূত্র কি, এই সূত্রগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এইগুলো তোমার প্রশ্ন আসতে পারে, ক প্রশ্ন। তো এই জিনিসগুলোই মূলত সংজ্ঞা সূত্র, এগুলো আসবে হচ্ছে ক প্রশ্নে। খ প্রশ্নের মধ্যে বা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে যে সাম্য বল, যেটা আমি পড়লাম একটু গত ক্লাসে, যে সাম্য বল কি অসাম্য বল। তো সাম্য অসাম্য বলের মধ্যে পার্থক্য কি, তুমি যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে যে সাম্য বল কাকে বলে, অসাম্য বল কাকে বলে, তাহলে কি তুমি এই দুই বলের পার্থক্য তুমি পারবা না?
পারার কথা, তাও আমি একটু দেখিয়ে দেই যে সাম্য বলটা কী ছিল। সাম্য আর আরেকটা ছিল কি অসাম্য। সাম্য বলটা ছিল হচ্ছে যে যেই বলের লব্ধি শূন্য হয়, কোনো একটা বলের লব্ধি যদি শূন্য হয়, আমি উদাহরণ কি দেখাইছিলাম, এটা একটা বল ঝুলাইয়া রাখছি, বলটা কি করবে, সুতা দ্বারা বল ঝুলাইছি, তো সুতার কি হবে, একটা টান ক্রিয়া করবে, টান ক্রিয়া করছে, এবং এই বলের ওজনের একটা টান ক্রিয়া করবে, বলের ওজন ক্রিয়া করবে, তো ওজনটা ক্রিয়া করবে নিচের দিকে এবং টান ক্রিয়া করবে হচ্ছে উপরের দিকে। তো এই যে দুইটা বল, একটা টি একটা ডাব্লিউ, দুইটা বল কি করতেছে, বলের উপরে কাজ করতেছে, দুইটা বল সমান এবং কি একটা এইমুখী একটা এইমুখী, তো পরস্পর বিপরীতমুখী, তো পরস্পর বিপরীতমুখী হলে এদের লব্ধি কত হবে, 0 হবে। তো যেই বলের লব্ধি শূন্য হবে সেটার আমরা বলবো সাম্য বল। তাহলে সাম্য বলের লব্ধিটা কি, শূন্য। এটা আমরা একটা পয়েন্ট পাইলাম। অসাম্য বলের লব্ধিটা কি ছিল, আমরা যদি এটার এই পাশে নিয়ে আসি, এদিকে টেনে নিয়ে আসি, সেক্ষেত্রে টি বলে এই কাজ করতেছে, এখানেও ডাব্লিউ বলে কাজ করতেছে, কিন্তু এদের ডিরেকশন কি বিপরীত। দেখো এটা এই সোজা, সবসময় আমি তো এটা বলছিলাম যে কোনো একটা বল বা কোনো একটা বস্তুর ওজন সর্বাধিক সবসময় কি করবে, নিচের দিকে লম্বাভাবে ক্রিয়া করবে। তাহলে এই বলের ওজনটা নিচের দিকে লম্বাভাবে ক্রিয়া করবে, কিন্তু এই বলের ওজনটা কি করবে, এই বলের এটা কি, এটা হচ্ছে তোমার টান, এই টানটা কি সুতার দিক বরাবর, তো সুতার দিকটা তো এই ক্ষেত্রে সমান, মানে কি বলা যায়, লম্বাভাবে না। তার ফলে কি হবে, এই দুইটা টি আর ডাব্লিউ এর সাংখ্যিক মান যদি সমান হয়ও এদের ডিরেকশনটা সেম না, যার ফলে কি হবে, টি প্লাস ডাব্লিউ নট ইকুয়াল 0, অর্থাৎ অসাম্য বলের লব্ধি কি, শূন্য নয়। ঠিক আছে, অসাম্য বলের লব্ধিটা শূন্য নয়। আর সাম্য বলের ফলে দেখো তো, যখন সাম্য ছিল তখন কি এটা স্থির অবস্থায় ছিল না, উপর দিক দিয়েও একটা বল কাজ করতেছে, নিচের দিক দিয়ে একটা বল কাজ করতেছে, যার ফলে কি দুইটা একটা বল আরেকটা বলকে কি ভেনিশ করে দিচ্ছে, যার ফলে কি এই বলটা কি স্থির অবস্থায় ছিল। অর্থাৎ সাম্য বলের ফলে বস্তু কি থাকবে, স্থির থাকবে, স্থির থাকবে না, বস্তু স্থির থাকবে। অসাম্য বলের ফলে কি হইতো, এই যে এটা যে অসাম্য বল, বলটারে আমি টেনে কি করছি, এখানে ছিল, এখান থেকে টেনে নিয়ে আসছি, টেনে নিয়ে আসার ফলে কি হবে, এখানে আনলে কি সে এখানে পড়ে থাকবে না, সে কি করবে, আবার দুলা শুরু করবে। এই যে দেখো বলটারে আমি এতক্ষণ স্থির ছিল, সে এখানে এটাকে টেনে যখন এই পর্যায়ে আনছি, সে কি হয়ে গেল, গতিশীল হয়ে গেল। তো যার ফলে কি অসাম্য বলের ফলে কি বস্তু কি হয়ে যায়, গতিশীল হয়ে যায়, গতিশীল হয়ে যায়। অসাম্য বলার ফলে কি হবে, বস্তুটা গতিশীল হবে। তো এই যে এই পার্থক্যগুলা, তুমি যদি কনসেপ্ট বুঝো, তুমি পার্থক্য তো তুমি নির্ণয় করতে পারবাই, তাই না। তো এই টাইপের প্রশ্নগুলো তোমার খ প্রশ্নে আসতে পারে, যে পার্থক্য, মৌলিক বল, 4 ধরনের মৌলিক বল পড়ছি, এই মৌলিক বলের মধ্যে পার্থক্য দিয়ে দিতে পারে। এরপরে তোমার বলতে পারে যে ভরবেগটা কি, এটা সম্পর্কে আমার একটু বলো, যে ভর এবং বলের গুণফলটাকে আমরা বলতেছি ভরবেগ। তো এটারে আরেকটু বিস্তারিতভাবে বলতে তোমাকে চাইতে পারবে, নিউটনের দ্বিতীয় সূত্রটা বিবৃতি করো, বা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল কিভাবে আসছে এটা একটু আমাদেরকে দেখাও। তো এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে হচ্ছে খ প্রশ্নের মধ্যে, ঠিক আছে। তো এইগুলো তোমার আসবে খ প্রশ্ন। তা ঘ প্রশ্নে কি আসবে, ম্যাথ আসবে, ম্যাথ নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তো এর আগে আসো কয়েকটা এমসিকিউ, হালকা পাতলা এমসিকিউ কী টাইপের আসতে পারে এইগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। এমসিকিউগুলো ধরো, আমরা তো গতি অধ্যায় যে পড়ছিলাম, গতি অধ্যায়ে যদি তোমরা আমাদের সাথে থেকে থাকো তাহলে অবশ্যই জানবা যে গতি অধ্যায়ে আমি এরকম বলছিলাম যে কোনো একটা মান যদি দেওয়া থাকে এফ কিংবা ভরবেগ পি, এগুলোর কি দিবে, এগুলোর তোমার একক, এরপরের মাত্রা, এগুলো নির্ণয় করতে চাইবে, এগুলো জানতে চাইবে, ঠিক আছে। তো বলের মাত্রা কি, বলের মাত্রাটা হচ্ছে তোমার mLT ইনভার্স 2, ভরবেগের মাত্রা কত
এম এল টি ইনভার্স 1। এটা কেন আসছে আশা করি এটা নতুন করে তোমাদের বুঝাই দেওয়া লাগবে না। বলটা কি ছিল, এফ ইজ ইকুয়াল টু এম এ ছিল, অর্থাৎ এর যদি আমি একক নির্ণয় করতে চাই তাহলে কি হবে, মিটার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে আমি কি করতে পারি, কেজি মানে এম এর মাত্রা এম, এরপরে হচ্ছে লেন্থের মাত্রা কত এল, এস এর মাত্রা টি ইনভার্স 2। তো এইরকমভাবে ভরবেগেরও কি, ভরবেগ মানে কি এমভি, এমভি এর একক কি কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকেও কি আসতেছে, মানগুলো আসতেছে, ঠিক আছে। তো একক এবং মাত্রা এই টাইপের প্রশ্নগুলো তোমার কক প্রশ্নেও দিয়ে দিতে পারে, এমনকি এমসিকিউতে খুবই খুবই আসে। তুমি যদি গাইড কিংবা তোমার টেস্ট পেপারগুলো দেখো দেখবা যে খুব বেশি পরিমাণে আসতেছে। তো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা, একক মাত্রাগুলো ভালো করে পড়বা। তো এই যে আমরা প্রবাহী গতি নিয়ে আলোচনা করছি, প্রবাহী গতি কি, কোন জায়গায় কাজ করে, তরল বায়বীয়। তো যেই বলের কারণে, যেই ঘর্ষণ বলকে কাজে লাগিয়ে, যেই ঘর্ষণ বলকে কাজে লাগিয়ে মাছ পানিতে চলে, সেটা হচ্ছে প্রবাহী, প্রবাহী বলের কারণে, প্রবাহী ঘর্ষণ বলের কারণে। বুঝতে পারছো? তো এরকম কনসেপ্টগুলো সব হয়তো বা তোমার ক্লাসে করিয়ে দেওয়া সম্ভব হয় নাই, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমার কোশ্চেনগুলো সলভ করা তোমার জন্য ইজিয়ার হবে। আর যত প্র্যাকটিস করবা তোমার তত বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হবে। বুঝতে পারছো? এরপরে চলন্ত গাড়ি, চলন্ত গাড়িরা থামাই কোন গতি, এটা তো তোমার আমি বললাম। এই স্থিতি না, স্থিতি কি, স্থিতি হচ্ছে স্থিতিশীল বস্তুর সাথে স্থিতিশীল বস্তুর যে গতিটা, মানে একটা বস্তু স্থির আছে তাকে ধাক্কা দিলে যেই কষ্টটা লাগতেছে কার কারণে, যেই বিষয়ের কারণে বা যেই বলের কারণে লাগতেছে, এটা হচ্ছে স্থিতি বল, স্থিতি ঘর্ষণ বল। আর গতিশীল বস্তুকে থামানোর যে বলটা সেটা হচ্ছে গতি ঘর্ষণ বল। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে যে কোন বলের কারণে, কোন ঘর্ষণ বলের কারণে গাড়ি থেমে যায়, গাড়ির গতি থামে। তো তুমি কি বলবা, তুমি বলবা হচ্ছে যে গতি ঘর্ষণ বলের কারণে গাড়ি থামে। আর আগের দিন আমরা যে মৌলিক বলের প্রকৃতি পড়ছিলাম, এর মধ্যে কি কি পড়ছিলাম, যে কি মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং কি তড়িৎচালক বল, এটা নিয়ে আলোচনা করছিলাম। তড়িৎ চুম্বকীয় বল, তো এর মধ্যে সবথেকে দুর্বল কোনটা, মহাকর্ষ বল, এটা নিয়ে আমরা বলছিলাম। তো এই টাইপের প্রশ্ন তোমার আসতে পারে। তো এইগুলো গেল বিষয়, যে সংজ্ঞাগুলো পড়বা, নিউটনের সূত্রগুলো পড়বা, পার্থক্য পড়বা। এগুলো যদি আসে ক খ প্রশ্নতে তুমি আশা করি আটকাবা না। তো আর এমসিকিউর জন্য বেসিকটা তোমার জানা থাকলে এনাফ, এরপরও বেশি বেশি প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তো এখন আমরা কয়েকটা ম্যাথ আলোচনা করব এবং এরপরে এই চ্যাপ্টারটা আমি ক্লোজ করে দিব। গ ঘ প্রশ্নের মধ্যে নর্মালি কি আসে, ম্যাথ আসে, কিছু প্রবলেম আসছে। তো এইগুলো নিয়ে একটু আলোচনা করে, যেমন ধরো একটা প্রবলেম আমি লিখি, একজন শিকারী 6 কেজি ভরের একজন শিকারী কি করলো, 6 কেজি ভরের বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের গুলি ছুড়ল। প্রশ্ন হবে হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো। আচ্ছা বন্দুকের পশ্চাতে লিখি, বেগ কত,
প্রশ্নটা কি বলছে, একজন শিকারী কি করছে, একজন শিকারী 6 কেজি ভরের একটা বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটা গুলি ছুটছে। তোমরা যদি গুলি শ্যুট করা দেখো, বন্দুক শ্যুট করা যদি তোমরা দেখো, তাহলে দেখবা যে গুলি যখন শ্যুট করা হয় তখন কি হয়, তখন শ্যুট করার সময় বন্দুকটা কি পিছনের দিকে চলে আসে। এটা হচ্ছে নিউটনের কি তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়া, আমি যে ক্রিয়া করলাম, ক্রিয়ার ফলে কি হয়েছে, বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আছে। এই প্রতিক্রিয়া বলের কারণে আমরা কি করতেছি, আমাদের বন্দুকটা পিছনের দিকে সরে আসছে। তো এই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্রটা, যে ভরবেগের নিত্যতা এই যে এখান থেকে যে আমরা করছিলাম, যে সংঘর্ষের ফলে কি হয়, m1u1 প্লাস m2v2 m2u2 is equal to m1v1 প্লাস m2v2। গত ক্লাসে এটা দেখাই দিয়েছিলাম ভরবেগের, যে কি হয়, সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ সংরক্ষিত থাকে, মানে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং পরে মোট ভরবেগটা কি হয়, সমান থাকে। তো এই ক্ষেত্রেও যে একটা বন্দুক থেকে যে গুলি ছুটছে, এটাও এক ধরনের সংঘর্ষ। এই সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগটা সমান থাকবে। তো পূর্বে মানে কি, যে বন্দুক এর ভিতরে গুলি ছিল, তখন বন্দুকের বেগ কত ছিল, বন্দুকেরও কোনো বেগ ছিল না, এরপরে গুলিরও কোনো বেগ ছিল না। অর্থাৎ দেখো, বন্দুকের যদি ভরটারে যদি m1 ধরি আমরা, আর গুলির ভরকে যদি আমরা m2 ধরি, যে 10 গ্রাম, অর্থাৎ লিখতে পারছি 10 টু দ্য পাওয়ার -2 কেজি। বন্দুকের ব্যাগ যদি আমি লিখি হচ্ছে v1, u1 কত, u1 0। কারণ কি, কারণ বন্দুকটা স্থির অবস্থায় ছিল, গুলিও ভেতরে স্থির অবস্থায় ছিল, তাহলে এদের আদি ব্যাগ ছিল 0। বন্দুকের ব্যাগটা কত হয়েছে, বন্দুকের ব্যাগ না, সরি, আজানটা শেষ হোক, তোমরা বিষয়টা দেখো এবং নিজেরা চেষ্টা করো যে করতে পারো কিনা। দেখো, কোন পর্যন্ত ছিলাম, যে
গুলি ছুড়ার আগ পর্যন্ত বন্দুক এবং গুলির উভয়ের বেগ ছিল হচ্ছে 0, অর্থাৎ আদিবেগ 0, এবং গুলিটা ছুড়া হয়েছে কত v2, ছুড়া হয়েছে 300 মিটার পার সেকেন্ড বেগে। গুলিটা কি করছে, ধরো একটা বন্দুক আঁকি জাস্ট, এটা হচ্ছে একটা বন্দুক, হ্যাঁ। তো বন্দুক থেকে গুলি ছুটছে, গুলি যখন ছুটবে তখন বন্দুকটা কি হয়ে যায়, পিছন দিকে চলে আসে। তো এটা তো আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে পিছনের দিকে চলে আসবে। তো এইটাই কত বেগে সে পিছনের দিকে চলে আসছে, এটাই আমার নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো এমন m2 ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তো একটু চিন্তা করো যে বন্দুকেরও আদিবেগ 0, গুলিরও আদিবেগ 0, তার মানে এই আদি অবস্থায় এদের ভরবেগের মোট কত ছিল, মোট ভরবেগ ছিল 0, তাই না। অর্থাৎ এখানে u1 মানে এরকম হইতো যে m1 ইন্টু 0 প্লাস m2 ইন্টু 0 ইজ ইকুয়াল টু কত, আলটিমেটলি 0। তাহলে আদি অবস্থায় এদের মোট ভরবেগ ছিল 0, তাহলে শুধু থাকে কি m1 v1 প্লাস m2 v2, যেখানে v1টা কি বন্দুকের বেগ, তাহলে বন্দুকের বেগ হবে হচ্ছে এরকম মাইনাস m2 v2 ডিভাইডেড বাই m1 মাইনাস m1 এর মান কত, m2 কত, m2 হবে হচ্ছে 10 টু দ্য পাওয়ার -2 ইন্টু v2 মানে 306, তাহলে আমি হিসাব করে পাচ্ছি হলো 0.5 মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড। দেখো তো মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে যে তুমি বন্দুকের গুলির বেগ যেদিকে, বন্দুকের বেগটা তার উল্টা দিকে, গুলি ছুটছে কোন দিকে, সামনের দিকে, তাহলে বন্দুকটা কোন দিকে যাবে, বন্দুকের বেগটা হবে বিপরীত দিকে। এই কারণে বলা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকটা পশ্চাৎ দিকে গেছে বলে বন্দুকের পশ্চাৎ বেগটা আমরা এখানে নির্ণয় করতে চাচ্ছি। তো যদি দেখো এখানে আমরা বেগটা নির্ণয় করছি কত, -0.5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বন্দুকের বেগ। কিন্তু তুমি যদি আনসার লিখতে যাও এরকম লিখতে পারবা না। দেখো এই জিনিসটা নর্মালি ভুল হয়, এখানে চাইলে স্যারেরা নাম্বার কেটে দিতে পারে। বন্দুকের পশ্চাৎ বেগ ইজ ইকুয়াল টু যদি আমি লিখি -0.5 মিটার পার সেকেন্ড, এটা লিখলে ভুল হবে। বন্দুকের পশ্চাৎ বেগ মাইনাস হবে না, বরঞ্চ মাইনাস হওয়ার কারণে আমি পশ্চাৎ লিখতে পারছি, ঠিক আছে। তো হয় আমি লিখবো বন্দুকের পশ্চাৎ বেগ ইজ ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড, নয়তো আমি লিখবো যে বন্দুকের বেগ ইজ ইকুয়াল টু -0.5 মিটার পার সেকেন্ড, দুইটা থেকে যে কোনো একটা, ঠিক আছে। তো এই ছিল তোমাদের একটা ম্যাথ। বেশ সময় চলে গিয়েছে, তো আমি আশা করব একটু দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য। এখন আমরা ঘর্ষণ টপিকটা নিয়ে একটা ম্যাথ করি, কারণ ঘর্ষণ টপিকটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, আর বাকি তোমরা সবগুলোই পারবা আশা করি। ঘর্ষণ টপিকটা নিয়ে আলোচনা করলে তাহলে বাকিগুলো তোমাদের জন্য খুব একটা কষ্টদায়ক হবে বলে আমি মনে করি না। এই ম্যাথটাই আমাদের শেষ ম্যাথ হবে, এরপরে বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। যে 2450 নিউটন ওজনের গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত রাস্তা দিয়ে রাস্তা দিয়ে 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল 100 নিউটন। তোমাকে জানতে চাইলো যে গাড়িটির উপর প্রযুক্ত বল কত।
দেখো এখানে প্রশ্নটা কি ছিল, একটা গাড়ির ওজন দেওয়া আছে 2450 নিউটন ওজনের একটা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত রাস্তা দিয়ে 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল দেওয়া আছে এত, প্রযুক্ত বল কত। তো আমরা একটা সূত্র পড়েছিলাম যে কার্যকর বল ইজ ইকুয়াল টু কত, প্রযুক্ত বল মাইনাস কত, ঘর্ষণ বল। দেখো তো এখানে ঘর্ষণ বল সরাসরি দেওয়া আছে, আমাকে দিয়ে দিছে, চাইছে প্রযুক্ত বল, ঘর্ষণ বল দেওয়া আছে। কার্যকর বলটা একটু নির্ণয় করতে হবে, কি কি কনসেপ্ট দেওয়া আছে। 2450 নিউটন ওজন দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। আমরা একটা জিনিস জানি না যে কার্যকর বল F ইজ ইকুয়াল টু ma, এটা জানি না। এটা যদি জানি, ওজন যদি দেওয়া থাকে, কোনো একটা বস্তুর ওজন যদি দেওয়া থাকে, ওজন W ইজ ইকুয়াল টু কত, mg। কোনো একটা বস্তুর ওজন দেওয়া থাকলে ওই বস্তুর ভর নির্ণয় করা কি আহামরি কোনো বিষয়? ওজনকে যদি জি দ্বারা ভাগ করি, 2450কে যদি আমি 9.8 দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো, m পাবো। আর m যদি দেওয়া থাকে এবং m যদি জানা থাকে, আর যদি আমার ত্বরণ দেওয়া থাকে, তাহলে কার্যকর বল নির্ণয় করা তো কোনো বিষয় না, তাই না? তাহলে mটা কত, mটা এখানে পাইছি হচ্ছে 250 কেজি। দেখো 250 কেজি m পাইলাম ভর, তাহলে 250 ইন্টু দেওয়া আছে 1.6 যদি দেওয়া থাকে, তাইলে আমি কি পাবো, কার্যকর বল পাবো। কার্যকর বল কত পাইছি, আচ্ছা এটা একটু হিসাব করে নেবা। 250 ইন্টু 1.6 গুণ করলে কত হয়, এটা হচ্ছে আমার কার্যকর বল। তাহলে আমার আনসারটা কি হবে, আর একটু সুন্দর করে লিখি, কার্যকর বল ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তো কার্যকর বলকে এফ দ্বারা প্রকাশ করি, এফ ইজ ইকুয়াল টু প্রযুক্ত বলকে পি দ্বারা প্রকাশ করি, ঘর্ষণ বল এফ কে। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, আর এম এ মানটা আমি নির্ণয় করছি, তাহলে 250 ইন্টু 1.6 হচ্ছে এফ, পি মাইনাস এফ কে এর মান কত, 100। তাহলে পি ইজ ইকুয়াল টু 250 ইন্টু 1.6 প্লাস 100। এখান থেকে আমি যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে? দেখো আহামরি কোনো কিছু ছিল না, ওজন, একটা গাড়ির ওজন দেওয়া আছে, তার মানে ওই গাড়ির ভরটা নির্ণয় করতে পারবো। আর ওই গাড়িটা এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, তাহলে ওই ভরের সাথে ত্বরণটা গুণ করলে কি পাবো, কার্যকর বল পাবো। তাহলে কার্যকর বল যদি আমরা পাই আর ঘর্ষণ বল যদি দেওয়া থাকে, তাহলে প্রযুক্ত বল নির্ণয় করাটা কোনো আহামরি কোনো বিষয় না। এই ছিল আমাদের কি বলা যায় এই ম্যাথটা। তো আরেকটা ম্যাথ যদি সময়, আশা করি এই ম্যাথটা দ্রুত সময়ের মধ্যে করে দিতে পারবো। ঘর্ষণেরই করি, কারণ এটা একটু হালকা ক্রিটিক্যাল, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা যদি তোমাদের টপিক ক্লিয়ার থাকে। যদি তোমরা টপিকটা ভালো করে পড়ে থাকো, তাহলে তোমরা এখান থেকে কোনো ম্যাথে বা কোনো কিছুতে আটকাবা না। যদি আটকাও, অবশ্যই আমাদেরকে বলবা, চেষ্টা করব সহায়তা করার। দেখো একটা বক্স দেওয়া আছে, বক্সটা একটা তলের মধ্যে আছে, যেই তলের ঘর্ষণ বল দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া আছে 15 নিউটন। হ্যাঁ 15 নিউটন দেওয়া আছে। বক্সের ওজন দেওয়া আছে 4 কেজি, 4 কেজি। হ্যাঁ একটা বক্স 4 কেজি ভরের, 4 কেজি ভরের একটা বক্স, ওজন বলতেছি বারবার, সরি, 4 কেজি ভরের একটা বক্স দেওয়া আছে। এবং এর ত্বরণ দেওয়া আছে কত, 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া আছে। জানতে চাইছে বলের এই বক্সটির উপর প্রয়োগকৃত বল কত। তুমি দেখো তো এই সেম জিনিসটা একটু আগে করে আসছো না, সূত্রটা কি ছিল, কার্যকর বল ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। প্রয়োগকৃত বল মানে কি, প্রয়োগকৃত বলটাই মানে প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু কত, কার্যকর বল
প্লাস ঘর্ষণ বল। ঘর্ষণ বল আবার দেওয়াও আছে, দেখো কত সুন্দর, এটা কোনো বিষয়? হ্যাঁ, 15 দেওয়া আছে। কার্যকর বল কিভাবে নির্ণয় করে? কার্যকর বল মানে কি? এফ না, এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ এম কত দেওয়া আছে দেখো 4, এ কত দেওয়া আছে 0.8, তাহলে 4 ইন্টু 0.8, 4 ইন্টু 0.8 প্লাস 15 ইজ ইকুয়াল টু হবে তোমার প্রযুক্ত বল। আনসারটা কত দেখি লেখা গেছে কিনা, তাহলে হবে হচ্ছে 3.2, পি ইজ ইকুয়াল টু 3.2 প্লাস 15 ইজ ইকুয়াল টু 18.2 নিউটন। এই ছিল আমার কি বক্সের উপর প্রযুক্ত বল, খুবই সিম্পল ছিল। তো দেখো ম্যাথ আমার ইচ্ছে ছিল আরও কয়েকটা করানোর, কিন্তু তোমরা নিজেরাই করতে পারবা, আহামরি কিছু না। ম্যাথগুলো কোন কোন জায়গা থেকে বেশি আসে আমি বলি, যে ঘর্ষণ থেকে ম্যাথগুলো একটু বেশি আসবে, দেখিয়ে দিলাম এই কয়েকটা কনসেপ্টে, আহামরি কিছু না। এই কার্যকর বল ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, এই সূত্রটা মনে রাখলে তুমি পারবা। এরপরে তোমার ভরবেগ কিংবা সংঘর্ষ, ভরবেগের সংরক্ষণশীল সূত্র এখান থেকে বেশি আসবে। আর বাকি যেগুলো আছে এগুলো তুমি গতির অধ্যায়টা যদি পড়ে থাকো এই টাইপেরই আসলে, তো তেমন আহামরি কঠিন না। তোমাদেরকে সূত্রগুলো পড়িয়ে দেওয়া হয়েছে, দু একটা ম্যাথ করিয়ে দেওয়া হইলো, কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই চ্যাপ্টারটা ক্লোজড। এরপরও যদি তোমাদের মনে হয় যে আরেকটু ডিপলি পড়ানো দরকার, কিংবা আরও যদি তোমার মনে হয় যে আরও কোনো কিছু কনসেপ্ট তোমার সমস্যা আছে, অবশ্যই আমাকে বলবা। আমাদেরকে বললে আমরা চেষ্টা করব আবারও কি বলা যায় আরও এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য। তো আশা করি দুইটা ক্লাসে যতটুকু পড়িয়েছি এতটুকু তোমাদের জন্য কনসেপ্ট ক্লিয়ারের জন্য এনাফ, বাকিটুকু তোমাদের নিজেদের প্র্যাকটিসের উপরে। গতি চ্যাপ্টার শেষ করার পরে যেই কথাগুলো বলছিলাম সেম কথাটা কি? সেম কথা হচ্ছে যে আমরা তোমাদেরকে জাস্ট একটা লেভেলে নিয়ে যেতে পারবো, রাস্তাটা দেখাই দিতে পারবো, বাকিটা তোমার কাজ করতে হবে, তোমাকে হেঁটে যেতে হবে। তো কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, বাকিটা তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস হয়ে প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে বলবা, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের বল চ্যাপ্টার। তো আশা করি পরবর্তী দিন নতুন কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।